নমস্কার। আজকের আলোচনা দ্বৈত শাসন, দ্য ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন। আমরা সবাই জানি কোম্পানি দেওয়ানি লাভ করেছিল 1765 খ্রিস্টাব্দে। দেওয়ানি লাভের পর কোম্পানির রাজস্ব আদায় ও দেওয়ানি সংক্রান্ত মামলার বিচারের ভার পায়। দেওয়ানি লাভের পূর্বে বাংলার নবাব নজমুদ্দৌলার সঙ্গে কোম্পানির গোপন চুক্তি 20 ফেব্রুয়ারি 1765 খ্রিস্টাব্দে হয়েছিল। এই গোপন চুক্তি মোতাবেক নবাব কোম্পানির মনোনীত নায়েব দেওয়ানের হাতে তার সকল নিজামতি ও প্রশাসনিক ও সামরিক ক্ষমতা সমর্পণ করে কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হয়েছিলেন। ডক্টর নন্দলাল চট্টোপাধ্যায় বলেন, নবাব কোম্পানির বৃত্তিভোগী ব্যক্তিতে এবং কলকাতা কর্তৃপক্ষের রাবার স্ট্যাম্পে পরিণত হন। শাসন ব্যবস্থা নবাবের ন্যায় পরিচালিত হলেও নাজিফ ও দেওয়ান উভয়ের ক্ষমতার অধিকারী কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়। নবাব নামে প্রধান ছিলেন, তার দায়িত্ব ছিল অনেক, কিন্তু তার হাতে কোনো ক্ষমতা ছিল না, কারণ সকল ক্ষমতাই তিনি কোম্পানিকে হস্তান্তরিত করেছেন তার চুক্তির মাধ্যমে। অপরপক্ষে কোম্পানি হাতে ছিল প্রচুর ক্ষমতা, ছিল প্রচুর, তার কোনো দায়িত্ব ছিল না, কারণ শাসন ব্যবস্থা নবাবের নামে পরিচালিত হতো। এইভাবে ক্লাইভ বাংলায় একটি মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা বা মার্কস সিস্টেম প্রবর্তন করেন। দেওয়ানি লাভের পর কোম্পানি মোহাম্মদ রেজা খাঁ ও সিতাব রায়ের উপর যথাক্রমে বাংলা, বিহারের নিজামত ও দেওয়ানি বিভাগের সকল দায়িত্ব অর্পণ করে। কোম্পানির স্বার্থরক্ষা করাই ছিল তাদের প্রধান কাজ। উপরে সবাই আগের মতো চলছিল। নবাব ও তার কর্মচারীরাও আছেন, নবাবের লোকজনই নবাবের নামে শাসন কার্য পরিচালনা করেছেন, কিন্তু বাস্তবে নবাব শক্তিহীন। তার নামে শাসন কার্য চললেও তার কোনো কর্তৃত্ব নেই। ইংরেজ কোম্পানি ছিল শেষ কথা। ইতিহাসে এই ব্যবস্থা দ্বৈত শাসন বা ডাবল গভর্নমেন্ট এবং ডুয়েল গভর্নমেন্ট নামে পরিচিত। বলা বাহুল্য, এই শাসন ব্যবস্থা দ্বৈত শাসন নাম পরিচিত হলেও তা আদৌ দ্বৈত ছিল না, কারণ এখানে কোম্পানি ছিল শেষ কথা। ডক্টর আব্দুল মজিদ খাঁ দ্বৈত শাসনকে মুঘল শাসন বলার পক্ষপাতী। এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল বাংলার তথা ভারতের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ। এই ব্যবস্থার ফলে বাংলার সমাজ জনজীবনে চরম বিশৃঙ্খল দেখা দিয়েছিল। রাজস্ব সংগ্রহকারীদের অত্যাচার ও সাধারণ মানুষ দুর্বিষহ হয়ে পড়েছিল। কোম্পানির কর্মচারীরা ছিল ব্যাপক দুর্নীতিগ্রস্ত। এই দেওয়ানি লাভের পর কোম্পানির আর্থিক শোষণ চরম মাত্রায় পৌঁছায়। দেওয়ানি লাভের পূর্বে 1764 খ্রিস্টাব্দের রাজস্ব আদায় হয়েছিল 1,13,00,000 টাকা। এক বছর পর 1765-66 নাগাদ সেই রাজস্বের পরিমাণ দাঁড়ায় 2,20,00,000 টাকা, প্রায় দ্বিগুণ। পূর্বে কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হতো না, কিন্তু দেওয়ানি লাভের পর বেশি রাজস্বের লোভে সর্বোচ্চ হারে প্রতি বছর জমি ইজরা দেওয়া শুরু হয়। ইজরাদাররা কৃষকদের উপর চড়া হারে রাজস্ব ধার্য করত এবং অক্ষম কৃষকদের জমি থেকে উচ্ছেদ করত। দেওয়ানি লাভের পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করার জন্য অর্থ ইংল্যান্ড থেকে আসতো, কিন্তু দেওয়ানি লাভের পর ভারতে অর্থ পাঠানো বন্ধ হয়ে যায়। বাংলার রাজস্বের পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয় এবং সেই পণ্য বিক্রি করে যে লাভ হতো তা আবার ইংল্যান্ডে জমা হতো। প্রকৃতপক্ষে দুদিক থেকে শোষণ। লবণ, সুপারি, তামাক ও অন্যান্য কিছু পণ্যের উপর কোম্পানি ও তার কর্মচারীদের বিনা শুল্কে একসাথে বাণিজ্য শুরু হয়। ঐতিহাসিক গোলাম হোসেন তাই লিখেছেন, বাণিজ্যের কোনো শাখাই আর উন্মুক্ত নয়, সব শাখায় কোম্পানি বা তার কর্মচারীরা দখল করে বসেছে। কোম্পানির কর্মচারী বিচার 1769 খ্রিস্টাব্দে লিখেছেন যে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এত সুন্দর দেশ, যা সর্বাপেক্ষা অত্যাচার ও যথেষ্ট শাসন ব্যবস্থার মধ্যে সমৃদ্ধশালী হয়ে উঠেছিল, তা ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ঐতিহাসিক কে বলেছেন, দ্বৈত শাসন ব্যবস্থা বিশৃঙ্খল শাসন ব্যবস্থাকে আরও বিশৃঙ্খল ও দুর্নীতিতে আরও দুর্নীতিগ্রস্ত করে তুলেছিল। এই দ্বৈত শাসনের ফলে বাংলার বুকে দেখা দিয়েছিল 76-এর মন্বন্তর এর বিভীষিকা। বাংলা 1176 বঙ্গাব্দ এবং ইংরেজিতে 1770 খ্রিস্টাব্দে মানুষের ইতিহাসে
এমন লোকক্ষয়কারী দুর্ভিক্ষের কথা আর কোথাও শোনা যায়নি। এর ফলে বাংলার প্রায় 1/3 লোক অনাহারে ও অর্ধাহারে প্রাণ হারিয়েছিল। অনাবৃষ্টির কারণে শস্যহানিতে এই দুর্ভিক্ষের সূচনা হলেও কোম্পানির শাসননীতি এই দুর্ভিক্ষকে সর্বগ্রাসী রূপ দিয়েছিল। 1772 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রোধ করেন এবং কোম্পানি প্রত্যক্ষভাবে দেওয়ানির কার্যভার গ্রহণ করেছিল। ধন্যবাদ।